কাজ করব না, সে কি শুনবে? বলে আমাদেরকে চাবুক মেরে এই সমাজ কাজ করায়, আর আমরা সংগঠন করি বিবেক দিয়ে। এইখানে একটা প্রতিযোগিতা হচ্ছে চাবুকের সঙ্গে বিবেকের। চাবুকের আঘাতে কাজ সবাই করতে পারে, ওইটা দিয়ে সার্কাসে বাঘের মতন প্রাণীকেও খেলা দেখানো যায়, হাতির মতো প্রাণীকে দিয়েও ফুটবল খেলানো যায়, কুমিরের মতন প্রাণী যে সুযোগ পেলেই খেয়ে ফেলবে তাকেও বশ করানো যায়, ডলফিনকে দিয়ে লাফানোর ব্যবস্থা করা যায়, আর বান্দরকে তো কখনো মাথায় তোলা যায়, কখনো ঘাড়ে রাখা যায়, কখনো পায়ের নিচে বসিয়ে রাখা যায়। চাবুক দিয়ে মানুষকেও এরা নিয়ন্ত্রণ করে। চাবুকের আঘাতে আমাদের শ্রমজীবীরা সারাটা জীবন ক্ষতবিক্ষত হচ্ছে। শরীরের আঘাতটা টের পাওয়া যায়, যখন দাস প্রথা ছিল তখন শরীরের আঘাতটা টের পাওয়া গেছে। এখন দাস প্রথা নাই, এখন হচ্ছে মজুরি প্রথা। এখন তারা চাবুক হিসেবে ব্যবহার করে মজুরিকে। চাকরি থেকে ছাঁটাই হচ্ছে সবচেয়ে খারাপ, তার চেয়ে কি, তার চেয়ে হচ্ছে নানা ধরনের শাস্তি, তার মজুরি কেটে নেওয়া, তার নানা ধরনের অপরাধের কথা বলে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তার মানে আমাদের সারাটা জীবন চলছে কিন্তু একটা ভয়ের মধ্যে। সারাটা জীবন যখন ভয়ের মধ্যে চলে, তখন যদি আমরা সংগঠন করতে এসেও খালি ভয়ের কথাই বলি, তখন কে ভালো লাগে? তখন তো আমাদের বলতে হবে ভয় জয় করার কথা। আমি যেদিন থেকে চাকরিতে যুক্ত হয়েছি সেই দিন থেকে এই ভয়টা আমার ঘাড়ের উপরে এসে গেছে। যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, চাকরি করতে গিয়ে মারা যেতে পারি, চাকরি করতে গিয়ে আহত হতে পারি, চাকরিতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করতে পারি, চাকরি থেকে ফিরে আসার সময় অ্যাক্সিডেন্ট করতে পারি, অথবা যে কটা পয়সা বেতন পাই তার যা সঞ্চয় করব, একটা অসুখ হলে সেই টাকা সব শেষ হয়ে যেতে পারে, অথবা আমার যে স্ত্রী কিংবা আমার যে স্বামী যাকে বলি, যে কোনো একটা ঝামেলায় পড়লে সেই ঝামেলায় আমার পুরো সঞ্চয় শেষ হয়ে যেতে পারে। তাহলে আমাদের তো মাথার মধ্যে এমন কোনো দিন আছে যেদিন আমার মাথার মধ্যে কোনো দুশ্চিন্তা নাই? এমনকি যখন ঈদ আসে, মানুষ বলে ঈদ হচ্ছে উৎসবের দিন, ঈদ হচ্ছে আমাদের জন্য একটা আতঙ্কের দিন। বাচ্চাটারে কি দিব, তারপরে বাবা মা থাকলে তাদেরকে কি দিব, তারপরে সন্তান সন্ততি তো দূরের কথা, তাদেরকে না কিছু দিয়ে বুঝ দিলাম, নিজেদেরটা থাক, এবছর আর কিছু নিলামই না। বেশিরভাগ এইভাবেই আমাদের ঈদগুলো চলে যায় না? এইটার সঙ্গে আতঙ্কটা কি, ঈদের সময় বোনাসটা পাবো তো, ওই বোনাসের উপর তো আশা করে আছি যে বাড়তি যে বোনাসটা পাবো তা দিয়ে তো ঈদের ব্যাপারটা করবো, সেটা পাবো কি? এখন আবার ঈদের পরে এসে দেখা গেল কয়েক হাজার শ্রমিক তারা দেখি ঈদের পরে এসে তার চাকরিটা নাই। একদিকে বললাম ঈদ হচ্ছে আমাদের আনন্দ, ঈদ করে এসে দেখবো আমার চাকরি নাই। এর মধ্যেই না আপনাদের বসবাস। ফলে একজন কবি একটা কথা বলছেন যে ভয় পেতে পেতে এখন এমন অবস্থায় হয়েছে, ভয়কে আর ভয় লাগে না। আমাদেরও অবস্থাটা এইরকম করা দরকার, ভয়কে আর ভয় লাগে না। ওইখানে যে বললো না যে চাকরি চলে গিয়েছে, তাতে কি হয়েছে, আবার চাকরি করছি, চাকরি আমার চলে যেতে পারে, চাকরি থাকতে পারে, নাও থাকতে পারে। আমাদের জীবনটা আসলে মনে হয় যে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অনেক আগে কার্ল মার্কস এটা বলেছিলেন যে যখন থেকে এই মজুরি দাসত্বের শুরু, তখন থেকে শ্রমিকদের জীবনটাকে তারা টুকরো টুকরো করে ব্যবহার করছে। কাউকে ব্যবহার করে 1 বছরের জন্য, 1 বছরের কন্ট্রাক্ট, কাউকে করে মাসের জন্য, কাউকে করে দিনের জন্য, কাউকে করে ঘন্টার জন্য, আর যারা রিক্সা চালায়, উবার চালায়, তাদের হচ্ছে প্রত্যেকটা ট্রিপের জন্য। যে আমার যে গৃহকর্মী হিসেবে কাজ করে তারও একটা, তার সময়টা কিনে নেয় কিভাবে, মানে জীবনটা কিনে নেয় কিভাবে, 1 ঘন্টা তোমার জন্য তোমার জীবনটা কিনে নিলাম। আমি যদি এখন রিক্সায় উঠি, আমি একটা ট্রিপের জন্য একটা শ্রমিকের তার শ্রমশক্তিটাকে কিনে নিলাম, এই জায়গায় পৌঁছে দেবে তোমাকে আমি 60 টাকা দেবো। তার মানে আমাদের প্রতি মুহূর্তে ওই বাজারে শুধু আমরা দেখি যে মাংস ঝুলিয়ে টুকরা টুকরা করে পিস পিস করে বিক্রি করছে, আরে গরুটাকে টুকরা টুকরা করে বিক্রি করছে। আমারও কিন্তু আমার জীবনটাকে আমার টুকরা টুকরা করে করে বিক্রি করা হচ্ছে। এটার বিরুদ্ধে এমন একটা সমাজ আমরা চাই
যেখানে প্রত্যেকটা শ্রমজীবী মানুষ, তার একটা মর্যাদা থাকবে, তার একটা সম্মান থাকবে। সে যৌবনে যে কাজ করে বৃদ্ধ বয়সে সে অসহায় হবে না। তার যে সন্তান, সে কখনো এরকম অসহায় হয়ে থাকবে না যে তার বাবার চাকরি থাকবে কি থাকবে না। তার সন্তানের দায়িত্ব রাষ্ট্র এবং সমাজ দেবে, কারণ সে তো সমাজের জন্য কাজ করছে। একজন গার্মেন্টস শ্রমিক যতগুলো সারা জীবনে যতগুলো শার্টের কলার বানায়, তার মতো কয়টা শার্ট সে নিজে পরে? আচ্ছা, যতগুলো টুপি সেলাই করে আমাদের মেয়েরা, তার কয়টা টুপি সে নিজে মাথায় দেয়? একটা দেয় না। এমনি করে শার্ট বানানো বলি, প্যান্ট বানানো বলি, জ্যাকেট বানানো বলি, যতগুলো আমরা বানাই তার জীবনে কয়টা আমি ব্যবহার করি? সবই তো ব্যবহার করে মানুষ। তাহলে আমার এই কাজটা তো মানুষের জন্য। তাহলে মানুষ কেন আমার দায়িত্ব নেবে না? এই কথাটা বললেই তখন আমরা দোষী হয়ে যাই। আমাদের একটা সরল কথা না, যে আমি তো আমার শ্রম দিয়ে কি করছি, সারাদিন আমার কতটুকু লাগে, সারা বছরে আমার কটা শার্ট লাগবে। আমার যদি খুবই, আমি যদি একদম সেই বিলাসী বা মানে সৌদি আরবের বাচ্চাদের মতন, আমিরদের মতন জীবনযাপন করি, তো দিনে যদি 2টা করেও আমি ড্রেস পরি, তাহলে বছরে কটা? 730টা ড্রেস লাগবে। একজন গার্মেন্টস শ্রমিক সারা বছর কতটা ড্রেস বানায়? দেখা যায় যে 15,000 20,000 এরকম ড্রেস সে বানায় ফেলছে। সে তো বাদশার মতন বিলাসী জীবন যাপন করলো, তার তো যা লাগে তার মানে তার 10 গুণের বেশি সে উৎপাদন করে। তাহলে আমাদের উৎপাদনটা তো সমাজের কাজে লাগে। আমাদের উৎপাদন দিয়ে সমাজ চলে, দুই ভাবে চলে। একদিন গায়ের শার্ট হিসেবে পরি, দ্বিতীয়ত এইটা বিক্রি করে যে টাকা আসে, সেই টাকা থেকে যে রাজস্ব আয় হয়, সেই রাজস্ব দিয়ে আবার সরকারের বাজেট হয়। কারণ আমাদের যদি এখন গার্মেন্টস শ্রমিকের কথা বলি, 40 লাখ গার্মেন্টস শ্রমিক, 40 লাখ গার্মেন্টস শ্রমিক যদি গড়ে আমি ধরেন 15,000 টাকা করেও বেতন পায়, 15,000 টাকা বেতন পেলে প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিক 15,000 টাকা সে কি করে? বাসা ভাড়া দেয়, খাবার দাবার কিনে। তার মধ্যে যদি সে পোশাক কেনা, খাবার কেনা, বাসা ভাড়া দেওয়া, বিদ্যুতের বিল দেওয়া, ছেলে মেয়ের স্কুলের খরচ দেওয়া, ওষুধ কেনা, সেগুলো মিলে যদি সে সরকারি হিসাবে কোথাও 5%, কোথাও 15% এই আকারে ভ্যাট আছে, গড়ে যদি 10% করেও ভ্যাট হয়, 15,000 টাকায় ভ্যাট কত? 1,500 টাকা। প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিক প্রতি মাসে 1,500 টাকা করে কিন্তু ভ্যাট আকারে সরকারকে দিচ্ছে। তাহলে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক যদি প্রত্যেকে 1,500 টাকা করে দেয়, 40 লক্ষকে 1,500 দিয়ে গুণ করেন, কত হয়? তাহলে এক বছরে কত দেন? সরকারের কোষাগারে এই যে এবার একটা বাজেট করলো না, বললো যে 9,38,000 কোটি টাকার বাজেট, এর মধ্যে তো আপনার এই ভ্যাটের টাকাটা আছে। ওই টাকা দিয়ে বোয়িং বিমান কিনবে, ওই টাকা দিয়ে আর্মির জন্য জিনিস হবে, পুলিশের জন্য হবে, বর্ডার গার্ডের জন্য হবে, আমাদের আমলাদের জন্য হবে। আমাদের জন্য কি হবে? আমরা এখন আলোচনা করছি কি, যে চাকরি থেকে যদি ব্ল্যাক লিস্টিং করে দেয়, তাহলে আমরা পরে আর চাকরি ফেরত পাবো কিনা। ফলে এই সমস্যার কথাগুলো, সংকটের কথাগুলো যেমন বলছি, সাথে সাথে সমাজকে এবং রাষ্ট্রকে বলতে হবে, আমি শুধু চাই না, আমি সমাজকে দেই। এই আমি যে সমাজকে দেই, সেখান থেকে আমি ন্যায্য হিস্সাটা পেতে চাই। আমার একটা হিস্সা আছে, এই হিস্সার একটা অংশ আমি মালিকের কাছে পেতে চাই, একটা অংশ আমি সরকারের কাছে পেতে চাই, আর একটা অংশ আমি সমাজের কাছে ছেড়ে দিলাম। সমাজ তোমরাও বিবেচনা করো, তোমরা আমার জন্য কি করবা। এইটা করবে যে, একা একা এটা করতে পারবো আমি? এটা করার জন্য তো আমার সংগঠন লাগবে। সেই সংগঠনটা আমরা, এই শিক্ষাটা আমরা সংগঠনে শিখবো। এই জন্য সংগঠনটাকে একটু শক্তিশালী করতে হবে। আমি আজকে আর আলোচনা বেশি করবো না, 3টা বিষয় আপনাদের কাছে একটু জানতে চাইবো। একটা হলো, অন্য সকল সংগঠনের চাইতে আপনাদের সংগঠনটাকে আপনাদের আলাদা করতে হবে। আলাদা কিসের জন্য? নৈতিকতার দিক থেকে। আপনারা অন্তত একটা জায়গায় বলতে পারবেন, আমরা এমন একটা সংগঠন করি যে সংগঠন আমাদের মাথাটা বিক্রি করে না। আমাদের সংগঠনটা ছোট, আমরা খুব বেশি কাজ করতে পারি না, কিন্তু আমি উপকার করতে না পারলেও কোন শ্রমিকের অপকার এই সংগঠন করে নাই।
করবে না, করতে দেব না। করে নাই অতীতে, করব না এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, আর করতে দেব না এটা হচ্ছে আমাদের সতর্কতা। আমাদের মধ্যে কি এরকম দুই চারজন পাঁচজন হইতে পারে না? মালিক তাকে বললো যে তোমার এখানে 5,000 শ্রমিক আছে, আমি 2,000 শ্রমিককে ছাঁটাই করব, তুমি কোনো আন্দোলন ফান্দোলন করো না, 2 মাসের জন্য তুমি একটু বাইরে যাও, তোমার আমি সিঙ্গাপুর যাওয়ার টিকিট করে দিচ্ছি, তোমার নেপাল পাঠাই দিতেছি, একটু কম দামি হলে নেপাল পাঠাবে, একটু বেশি দামি হলে সিঙ্গাপুর পাঠাবে। মজুরির সময় একজন শ্রমিক নেতাকে নিয়ে একটা 78 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাটও কিনে দিচ্ছে মালিকরা, তো এইরকম দিবে, দিয়ে তারপরে কয়েক আন্দোলনের সময় আর নেতা নাই। তো এইরকম জায়গায় তো আমরা অনেক দেখছি না। আমাদের মধ্যে কি যে মানুষটা মাসের শেষে 15,000 টাকা বেতন পায়, তাকে যদি কেউ বলে যে তোমাকে 5 লাখ টাকা দিব, তার মনটা তো টলেও যেতে পারে, পারে না? তখন কে তাকে রক্ষা করবে? তখন তো তাকে রক্ষা করবে সংগঠন, তার বিবেক তাকে রক্ষা করতে পারবে না। বিবেক তখন বলে ঠিক আছে একটা করি, একটা ভুল করি, পরে না মাপ চেয়ে নিব, বিবেককেও বুঝ দেয়। এখন কিন্তু সংগঠন যদি হয় তখন বলে কমরেড তুমি পারো না, তুমি তোমার নিজের জন্য এতগুলো শ্রমিককে পথে বসাতে পারো, একবেলা ডাল ভাত খেলে কি ক্ষতি হবে তোমার? কিন্তু তুমি এইটা করতে গিয়ে এত হাজার হাজার শ্রমিককে চোখের জল কি তোমার কাছে কোনো মূল্য দেবে না? এত মানুষের হাহাকারের কি কোনো মূল্য থাকবে না তোমার কাছে? এইটা মালিক বলতে পারে, একে আজাদ সে বলছে আমি 10,000 শ্রমিক ছাঁটাই করবো, ওর কাছে কোনো ব্যাপার না, 10,000 পরিবার, 10,000 জীবন তার কাছে কিচ্ছু ব্যাপার না, তার কাছে মুনাফাটা বড় কথা। যন্ত্র নিয়ে আসবো, ছাঁটাই করে দেবো, আমার কারখানা, আমি ইচ্ছে করলে রাখবো, ইচ্ছে করলে ছাঁটাই করে দেবো। ওরা আমাদেরকে সহ্য করতে পারে না কেন জানেন? আমরা যখন বলি এটা আপনার কারখানা ঠিক, কিন্তু এই কারখানার প্রত্যেকটা ইটের মধ্যে কোনো না কোনো শ্রমিকের ঘাম আছে। আপনি যখন কারখানা করেছেন 17টা মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিয়েছেন। আপনি কারখানার যখন পণ্য পরিবহন করেছেন, আমাদের ট্যাক্সের টাকা তৈরি রাস্তা দিয়ে সেই পণ্য পরিবহন করেছেন। এই কারখানার জন্য বিদ্যুৎ ব্যবহার করেছেন, আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বিদ্যুৎ তৈরি হয়েছে, সেই বিদ্যুৎ আপনি ব্যবহার করেছেন। এই কারখানায় যে উৎপাদিত হয়েছে এটা আমার শ্রম ঘামে। আমি যদি 500 টাকা জিনিস উৎপাদন করি, আমি এখানে পেয়েছি 70 টাকা, বায়াররা পেয়েছে হয়তো এখানে 100 টাকা, সরকার পেয়েছে ট্যাক্স, আর বাকিটা আপনি মুনাফা করেছেন। ওই মুনাফার মধ্যে তো আমার হিস্সা ছিল। সেখান থেকে তো আপনি 2,000 টাকা খরচ করেছেন, পরে আপনি 7,000 টাকা আয় করেছেন। তার মানে এই 2,000 টাকাকে 7,000 টাকা বানিয়েছে কে? আমরা। আমরা বানিয়ে আমরা ওখান থেকে 1,000 1,500 টাকা পেয়েছি, বাকিটা আপনার হলো মুনাফা। এবং তখন আপনারা বলছেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে মুনাফা করার। লোকটার অনেক বুদ্ধি আছে, হিকমত আছে, রহমত আছে তার উপরে, এবং অনেকে তার জন্য মোনাজাত করবে। কিন্তু এইটা প্রত্যেকটার সঙ্গে যে আমার ঘাম যুক্ত হয়ে আছে, এই জন্য আমরা বলছিলাম শ্রমিকের গ্র্যাচুইটি মানে কি? শ্রমিকের গ্র্যাচুইটি মানে হচ্ছে ওর মধ্যে শ্রমিকের ঘাম যুক্ত হয়ে আছে, ওই ঘামের দাম হচ্ছে গ্র্যাচুইটি। শ্রমের দাম মজুরি হিসেবে সে পাবে, আর যেটা সঞ্চিত আছে সেখান থেকে সে পাবে তার গ্র্যাচুইটি। সেটা পাওয়ার পরে মালিকদের মুনাফা কত বাড়তে থাকে, সে তোয়াক্কাই করে না। একটা শ্রমিকের জীবন, তার পরিবার তার কাছে কিচ্ছু না। ওই মালিকের চিন্তা আবার আমাদের শ্রমিক নেতাদের মধ্যেও আসে। এই শ্রমিকদের কান্না তার কাছে কিচ্ছু না, এই শ্রমিকের হাহাকার তার কিচ্ছু না, তার কাছে বিক্রি করে দেয়। তার উল্টা আবার অন্য দৃষ্টান্ত আছে। উল্টা দৃষ্টান্ত কি? আমাদের নেতারা জেল খাচ্ছে, আমাদের নেতারা মামলা খাচ্ছে, আমাদের নেতারা মার খাচ্ছে। এখানে অনেক আমাদের নেতা আছে, সংগঠক আছে, যারা নানা ধরনের তাদের ঘর বাড়ি সংসার সমস্ত কিছুতে কত ধরনের জটিলতা হয়েছে। কখনো কখনো তার স্ত্রীরা তাকে বলে আরো তো অনেক শ্রমিক নেতা আছে, তারা তো তোমার মতো না, তোমার এত কি টাকা পড়ছে অন্যের কাজ করার, বলে না? বন্ধু বান্ধব বলে তোর কি হয়েছে, এত শ্রমিক দরদি হওয়ার দরকার আছে তোর? আমি তো শ্রমিক দরদি না ভাই, আমি বিবেকের প্রতিধ্বনি করতে চাই যে আমি যে শ্রমিক, আমার মতন একজন শ্রমিক কেউ ঠকাবে, আমি অন্তত আমার যতটুকু সাধ্য আছে, যতটুকু যুক্তি আছে, সেটা দিয়ে আমি এটা প্রতিবাদ করবো, সেটা প্রতিরোধ করব।
একা একা পারবো না বলেই আমি একত্রিত হওয়ার চেষ্টা করব। ফলে সংগঠনটাকে এই দিক থেকে দেখেন, এই সংগঠনটা কিন্তু অন্য সংগঠনের মতো করে করবো না। এখন 3:30 বাজে, এতক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন না খেয়ে। আপনাদের একটু খেয়াল রাখতে হবে, এরকম অনেক না খাওয়া মানুষের বেদনা যুক্ত হয়ে আছে আমাদের এই সংগঠনের মধ্যে। অনেক মার খাওয়া শ্রমিকের চোখের জল যুক্ত হয়ে আছে আমাদের সঙ্গে। অনেক জেল খাটা শ্রমিকদের হাহাকার যুক্ত আছে আমাদের সঙ্গে। তাদের সংগ্রামের এই পতাকাটা আমরা বহন করতে চাই। সেই কারণেই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আজকের এই আলোচনা করার সময় নাই। যে প্রথম যেটা বলেছিলাম যে এই সংগঠনটাকে একটা নৈতিক জায়গায় দাঁড় করাতে হবে। দ্বিতীয়ত, শুধু নৈতিক জায়গায় দাঁড় করালে হবে না, আমাদের তার সঙ্গে একটা সক্ষমতা তৈরি করতে হবে, যুক্তি করার, কথা বলার এবং সেটাকে মানুষের সামনে উপস্থাপন করার। তাহলে নৈতিকতা লাগবে, তার সঙ্গে সক্ষমতা লাগবে। আর সক্ষমতা শুধু যদি ব্যক্তিগত সক্ষমতা হয় তা দিয়ে কিছু হবে না, তার সঙ্গে সংগঠন লাগবে। তাহলে প্রথম লাগবে নৈতিকতা। এইটা বাদ দিলে কিন্তু আমরা অন্য সংগঠনের সঙ্গে আমাদের কোনো পার্থক্য করতে পারবো না। দ্বিতীয় লাগবে সক্ষমতা, তার জন্য প্রয়োজন আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমাদের অন্য সময় পড়াশোনার সুযোগ পাবো না। 2 মাসে একদিন করে আমরা সংগঠনের জন্য বরাদ্দ করবো কিনা এটাও একটু নিজের সঙ্গে বরাদ্দ চিন্তা করেন। তো 2 মাস পর পর একদিন আমরা নিজের একটু বসবো, নিজেদের একটু ঝালাই করবো। সেলুনে গিয়েছেন কখনো? ওই যে সেলুনে খুর দিয়ে কাপড় মানে শেভ করে, এরকম সেলুনে গেছেন কখনো আপনারা? সেই সেলুনে শেভ করে যতক্ষণ ধরে, তার বেশিক্ষণ ধরে কিন্তু সে রাবারের মধ্যে খুঁটটা শুধু ধার করে। তার যে খুঁটটা দিয়ে সে শেভ করবে সেই খুঁটটাকে ধারালো রাখা হচ্ছে তার প্রধান কাজ। আমরাও যে লড়াইটা করব তার জন্য তো যুক্তি অর্জন করার আমার প্রধান কাজ। ওটা না হলে কি দিয়ে যুক্তি করব? আমি খুব ভালো মানুষ, কিন্তু আমি কোনো কথা বলতে পারি না। তাহলে ভালো মানুষ সমাজে খুব ভালো কাজে লাগবে। এই ভালো মানুষ খুব বেশি একটা নিরীহ মানুষ হতে পারে, কিন্তু ভালো মানুষের সঙ্গে তো সক্ষম মানুষ হইতে হবে। আমি আমার যুক্তিটা বলতে পারি। এখানে আজকে যতজন আছেন তারা সবাই কি কথা বলতে পেরেছিলেন? পারেন নাই। তাহলে আমাদের ভবিষ্যতে করতে হবে, সময়টা বাড়িয়ে দিতে হবে। সকাল যদি 10টায় প্রোগ্রাম শুরু করে দুপুরে খাওয়ার পরে আমরা যদি বিকাল 5টার মতো করি, প্রত্যেকটা এখানে শ্রমিক সংগঠক, আপনার তো প্রতিনিধি, প্রত্যেকে কমপক্ষে যেন 5 মিনিট করে কথা বলে। কারণ কথা বলতে গিয়ে ভুল বলি, শুদ্ধ বলি, অনেক সময় গুছিয়ে বলতে পারি না, কিন্তু বলতে বলতে তো আমি কথাটা বলার দক্ষতা আমার তৈরি হবে, মাইকের সামনে কথা বলার সাহস তৈরি হবে। এটাও তো একটা প্র্যাকটিস। সংগঠনে এসে এই প্র্যাকটিসটা করতে হবে না আপনাদের? প্রথমে তো ভালো ও তো বলছে, আমার আর বলার দরকার নাই, কিন্তু আমরা এরপর থেকে চাইবো প্রত্যেকে, আপনারা একটু চিন্তা করবেন, আমি 5 মিনিট কথা বলবো, আমি এই বিষয়গুলো বলবো। হোক একই কথা হয়তো 3 জন বলছে, বলেন, অসুবিধা নাই, পরে আমরা আস্তে আস্তে ঠিক করে দেবো। প্রথম যখন বাচ্চা কত উল্টা পাল্টা আবল তাবল কথাবার্তা বলছে না, আস্তে আস্তে ওই বাচ্চা কিন্তু বড় হওয়ার সময় কথার কথা ঠিক হয়ে গেছে। শুধু তো বাবা বাবা করতে করতে তো সারা দিয়ে গেছে, বাবা আর বলতে পারে নাই, শুধু বাবা ওই বাবা বাবা বলতে বলতে একসময় বাবা বলছে, একসময় দাদা বলছে, একসময় নানা বলছে, একসময় খালা বলছে, মানে যেগুলোর মধ্যে ছন্দ আছে সেই শব্দগুলো আগে শিখছে, মামা বলতে শিখছে। এইরকম তো এরকম করতে করতে প্রথমে আমরা একটু ভুল ভাল বলি না, একটু বলতে বলতেই আমরা আস্তে আস্তে, এবং এখানে যারা আছে অন্তত আমাদের কতজনের তালিকা, সেই তালিকাটা করে ঠিক করতে হবে। এই তালিকার প্রত্যেকটা সংগঠক তারা যেন যে কোনো জায়গায়, যে কোনো রাস্তায় দাঁড়ায় 5 মিনিট বক্তৃতা করতে পারে 10 জন মানুষের সামনে। কেউ নাই। একটা আইল্যান্ডের উপর দাঁড়ায় সংগ্রামী সাথীরা, আজকে দেখেন এত বড় একটা অত্যাচার হচ্ছে আমাদের উপরে, আপনারা কি অত্যাচারের প্রতিবাদ করবেন না? আমরা একা একা পারবো না, কিন্তু আমরা একসাথে হলে আমরা এটা প্রতিবাদ করতে পারবো। এটা বলা শুরু করেন, দেখবেন 5-7 জন এসে দাঁড়ায়। কেউ বলবে যে লোকটা পাগল হয়ে গেছে, কেউ কেউ বলবে না ভালোই বলতেছে, তো বহু রকমের বহু কথা বলবে। তো ফলে এগুলো কিন্তু প্র্যাকটিসটা করতে হবে আমাদের, ওই প্র্যাকটিসটা করার সক্ষমতাটা অর্জন করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এটাকে একটা সংগঠনে বাঁধতে হবে। একটা সংগঠনের বন্ধন ছাড়া, একটা বোতাম ছাড়া জামাও চলে না। তাহলে একটা সংগঠনের বন্ধন ছাড়া আমরা কি একত্রিত থাকতে পারবো?
তো সংগঠন হচ্ছে তাকে একটা বন্ধনের মধ্যে রাখা। তাহলে বন্ধনের মধ্যে রেখে আমরা আমাদের সক্ষমতা তৈরি করব, সাথে সাথে নৈতিকতাটাও রক্ষা করব। এবং এইটা দিয়ে আগামীতে আমরা বলতে চাই, আগামী 1 বছর পরে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সত্যি যে শ্রমিক ফ্রন্ট সব সংগঠনের চেয়ে আলাদা, সেটা শুধু মুখে বলবে না, তাদেরকে দেখলেই মানুষ বুঝতে পারবে এরা একটু ভিন্ন ধরনের সংগঠন করে। এদেরকে মারা যায়, এদের চাকরি খাওয়া যায়, কিন্তু এদের বিবেক খাওয়া যায় না। এই জায়গায় সংগঠনকে দাঁড় করবেন, এই কথা বলে আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে